হ্যালো স্টুডেন্টস, আজ আমি অষ্টম শ্রেণীর ইংলিশ টেক্সট বুকের লেসন 13 নিয়ে আলোচনা করব। দি ম্যান হু প্ল্যান্টেড ট্রিস। লেখক হচ্ছেন জাঁ জিওনো। জাঁ জিওনো, হু ওয়াজ বর্ন ইন 1895 and passed away in 1970, was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. এই জাঁ জিওনো, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1895 সালে এবং দেহত্যাগ করেছিলেন 1970 সালে, তিনি ছিলেন একজন ফরাসি লেখক, যার ওই কল্পনাধর্মী যে রচনাগুলো অর্থাৎ উপন্যাসধর্মী যে রচনাগুলো লিখেছিলেন সেগুলো অধিকাংশই স্থাপিত হয়েছিল, বেশিরভাগই স্থাপিত হয়েছিল ফ্রান্সের প্রভেন্স অঞ্চলে। অর্থাৎ ফ্রান্সের প্রভেন্স অঞ্চলের পটভূমিতেই অধিকাংশ তার সেই কল্পনাধর্মী বা উপন্যাসধর্মী রচনাগুলো তৈরি হয়েছিল। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর, তার সবচেয়ে উল্লেখযোগ্য বা বিখ্যাত রচনাগুলি হল দি হর্সম্যান অন দি রুফ, টু রাইডার্স অফ দি স্টর্ম, ইটিসি। The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Doyle. বর্তমান যে পাঠ্যাংশটা সেটা গৃহীত হয়েছে একই নামের তার বিখ্যাত রচনা থেকে, হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড, যেটা অনুবাদিত হয়েছে বা যেটাকে ভাষান্তর করা হয়েছে ইনটু ইংলিশ, ইংরেজিতে, বাই পিটার ডয়েল, অর্থাৎ যেটাকে পিটার ডয়েল ইংরেজিতে ভাষান্তর করেছেন। এরপরে আমরা সরাসরি টেক্সটে যাব। দেখো, অ্যাবাউট 40 years ago I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ ভ্রমণে গিয়েছিলাম। হাইক মানে হচ্ছে দীর্ঘ ভ্রমণ। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট, সেই সমস্ত পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে যেগুলো পুরোপুরি, অ্যাবসলিউট মানে পুরোপুরি অজানা ভ্রমণার্থীদের কাছে। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, এবং সেই খুবই প্রাচীন অঞ্চলটাতেই, হোয়ার দি আলপস পেনিট্রেট ইনটু প্রভেন্স, যেখানে আলপস অর্থাৎ আলপস পর্বতমালা প্রবেশ করেছে ইনটু প্রভেন্স। প্রভেন্স হচ্ছে ফ্রান্সের একটা অঞ্চল। ফ্রান্সের এই যে এখানে তোমরা একটু খেয়াল করতে পারে রেড লেটারগুলো আছে। ফ্রান্সের প্রভিন্স মানে হচ্ছে না ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের দক্ষিণ পূর্ব একটা অঞ্চলকে বলা হচ্ছে প্রভেন্স। ইট কনজিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, অর্থাৎ এটা গঠিত ছিল বন্ধা এবং একঘেয়েমি ভূমিতে। অর্থাৎ এখানে মনোটোনাস কথাটা মানে হচ্ছে একঘেয়েমি না বলে একই রকম বলতে পারো, একই রকম ভূমিতে গঠিত হয়েছিল। বা এটা যদি আরও আমি ভালো করে বলি এরকম করতে পারো তোমরা, যে এটা গঠিত হয়েছিল অনুর্বর এবং বৈচিত্র্যহীন ভূমি দ্বারা। এটা মনোটোনাসকে বৈচিত্র্যহীনও বলতে পারো। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে ওই বুনো বা বন্য ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই জন্মায়নি। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, আমি অতিক্রম করছিলাম এই দেশটার সবচেয়ে চওড়া অংশটা। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাইসেলফ ইন দি মোস্ট কমপ্লিট ডিসোলেশন, আমি নিজেকে দেখলাম একেবারেই পুরোপুরি বা সবচেয়ে পুরো নিঃসঙ্গ অবস্থার মধ্যে, অর্থাৎ পুরোপুরি নির্জন এলাকার মধ্যে আমি নিজেকে খুঁজে পেলাম বা নিজেকে দেখলাম। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশেই আমার শিবির করলাম। ক্যাম্পটা মানে তাঁবু খাটালাম বা শিবির করলাম। আই হ্যাড ইউজড দি লাস্ট অফ মাই ওয়াটার দি ডে বিফোর, আমি আগের দিনই আমার জলটা শেষ অংশটুকু ব্যবহার করলাম।
করেছি, অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার দরকার হলো আরও খোঁজার, অর্থাৎ আরও জলের প্রয়োজন হলো। দিস রুইন্ড হাউসেস অফ দি ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার। এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, গ্রামের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো আমাকে ভাবালো যে অবশ্যই এক সময় এখানে ঝর্ণা বা কুয়া ছিল। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, বাস্তবিকই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা শুষ্ক। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার, সমস্ত প্রাণ যেন উধাও হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, অর্থাৎ এটা ছিল জুন মাসের একটা সুন্দর দিন, ঝলমলে রোদ ঝলমলে একটা সুন্দর দিন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন ভূমিতে, হাই আপ ইন দি স্কাই, আকাশে অনেক উঁচুতে, দি উইন্ড হুইসেল কন্টিনিউলি, বাতাস যেন মানে সিজ দেয়ার সুরে অনবরত বা ক্রমাগত বইতেছিল বা বইছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, এর শব্দটা ছিল ঠিক একটা বুনো জন্তু যেমন তার খাবারের সময় বিরক্ত হলে হয় সেরকমের, অর্থাৎ একটা বুনো জন্তু খাবারের সময় বিরক্ত হলে যেমন রকম হবে সেরকমই এর আওয়াজটা ছিল। এই শব্দটা হচ্ছে ঠিক ভোজনের সময় বা খাবারের সময় বিরক্ত হওয়া বন্য জন্তুর মতোই। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার শিবিরটা স্থানান্তরিত করতে হলো বা শিবিরটা সরাতে হলো। আফটার 5 আওয়ার্স অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটাহাঁটির পরে, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি তবুও জল খুঁজে পেলাম না বা আমি জল দেখতে পেলাম নাই। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং কোনো কিছুই আমাকে আর খুঁজে পাওয়ার আশাও দিতে পারলো না। এরপরে দেখো এখানে আমি মানেগুলো, বাংলা মানেগুলো বলেছি। হাইক হচ্ছে ওয়াকিং লেংদি ডিস্টেন্সেস, এটা তোমার মানেগুলো আমি বলেছি বাংলায়, যে একটু যেগুলো লং ডিস্টেন্স অর্থাৎ বেশি দূর ভ্রমণকে বলছে হাইক। পেনিট্রেট মানে প্রবেশ করা, প্রভেন্স মানে হচ্ছে ওই ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চল, মানে আগেকার দক্ষিণ পূর্ব অঞ্চলকে বলা হচ্ছে প্রভেন্স। ব্যারেন হচ্ছে যেটা অনুর্বর বা বন্ধা, আর ডিসলেশন মানে লোনলিনেস অর্থাৎ নির্জনতা, নিঃসঙ্গতা। এরপর দেখো অ্যাক্টিভিটি 1, দি ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিস এক্সপিরিয়েন্স। অবশ্যই আমরা কি সম্পর্কে এখানে পড়েছি না, কত বছর আগে না, অ্যাবাউট 40 ইয়ার্স এগো। তোমার এটা প্রথম লাইনই আছে দেখো। দি ল্যান্ড কুড প্রডিউস অনলি, কি শুধুমাত্র ওই ভূমিতে বা ডাঙাতে কি হতো না, কেবলমাত্র ওয়াইল্ড ল্যাভেন্ডার। দি ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই, যে গ্রামটাতে পাশে সে শিবির খাটিয়েছিল সেটাতে কি ছিল না, কেউই ইনহ্যাবিটেড বাই নান, অর্থাৎ কেউই বসবাস করেনি। দি সাউন্ড অফ দি উইন্ড ইজ কম্পেয়ার টু, এ বাতাসের শব্দটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে না, এ ওয়াইল্ড বিস্ট, একটা বুনো জন্তুর সঙ্গে। এবারে দেখো অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস। এই দেয়া বক্সের মধ্যে এর সংখ্যাগুলো সাজাতে হবে একবারে ঠিক প্যাসেজে যেমনটি রয়েছে, প্যাসেজে যেমনভাবে পরপর রয়েছে সেই অনুযায়ী এগুলোকে সাজাতে হবে। দি ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, তারপরে হি কেম অ্যাক্রস এ ডাই স্প্রিং, নো ভেজিটেশন গ্রিউ ইন দি রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, দি ন্যারেটরস ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 hours। তাহলে এগুলো পড়লে তোমরা অটোমেটিক দেখো, প্রথমে এই অংশটাই ছিল, তোমরা টেক্সটটা বারবার পড়ো, তাহলেই দেখো এই সেন্টেন্সগুলো পরপর সাজানো তো পেয়ে যাবে। যে প্রথমে দেখো নো ভেজিটেশন গ্রিউ ইন দি রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এটা এই অংশটা, এই সেন্টেন্সটা প্রথমে 1 নম্বর করব। তারপর এখানে আছে দেখো ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। তোমরা যদি এর পাতাটা উল্টিয়ে এইখানে দেখো পরপর ঠিক আমি যেমনভাবে বলছি সেইভাবে পরপর দেখো সেন্টেন্সগুলো এখানেও রয়েছে, আমি সেই অনুযায়ী এগুলো বলছি।
আচ্ছা, তাহলে তারপরে আমরা এখানে 2 নম্বরে তাহলে এক একটা ঘরে 2 লিখলাম, এবং এই দিকে যেমনভাবে সংখ্যাগুলো থাকবে ঠিক এই ঘরে তো ঠিক সেই হরফে বা সেই প্রকৃতির সংখ্যায় এখানে তোমরা লিখবে। আমি সেই রকমইভাবে লিখেছি। তারপরে আমরা 3 নম্বর এইটা করতে পারি, দি ন্যারেটরস ক্যাম্প ওয়াস নিয়ার অ্যান অ্যাবান্ডন ভিলেজ। তারপরে হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, এটা 4 নম্বরে করা যেতে পারে। আর 5 নম্বর করব হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। আর 6 নম্বরে লাস্টেরটাই হবে যে হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হিজ সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 আওয়ার্স। এবার অ্যাক্টিভিটি 3 একটা প্রশ্ন আছে, দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দি ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন? কেন তুমি মনে করছো যে গ্রামটা পরিত্যক্ত ছিল? এখানে দেখো তোমাকে এইটা পুরো প্যাসেজটা পড়ে ইউনিট 1টা পড়ে তোমাকে এরকম আইডিয়া হতে হবে যে গ্রামটা অ্যাবান্ডন থাকার কারণ কি না, সেখানে সম্ভবত কম বৃষ্টি হচ্ছিল, সেই জন্যে ওই ওয়াইল্ড ল্যাভেন্ডার ছাড়া কিছু জন্মায়নি, এবং জলের প্রচণ্ড অভাব ছিল, সেই জলের অভাবের কারণেই হয়তো কেউ সেখানে বসবাস করতে পারেনি। সেই জন্যই সেই আইডিয়াটাকে ধরে আমি এরকম সাজালাম যে আই থিঙ্ক দি ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন্ড। ভালো করে খেয়াল করে প্রশ্নের শব্দগুলোই উত্তরে আগে সাজিয়ে লেখার চেষ্টা করবে, তারপর ওখান থেকে মূল ইনফরমেশানটা নিতে হবে। আই থিঙ্ক দি ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন, আমি মনে করি গ্রামটা পরিত্যক্ত ছিল, বিকজ অফ ভেরি শর্ট রেইনফল, খুব কম বৃষ্টির কারণে। কারণ ওখানে বলাই আছে যে ওয়াইল্ড ল্যাভেন্ডার ছাড়া কিছু জন্মায়নি, আর সেখানে কোনো কিছুই জলের সন্ধান পাওয়া যায়নি, এবং যে স্প্রিং বা ওয়েল ছিল সেগুলো সব ড্রাই। তাহলে ভেরি শর্ট রেনফল। তারপরে বললাম কি দি ল্যান্ডস ওয়ার ব্যারেন্ড, মানে সেই ডাঙা সব ভূমি ডাঙা জমিগুলো সবই ছিল ব্যারেন, অনুর্বর। অ্যান্ড অল দি সোর্সেস অফ ওয়াটার, এবং সমস্ত জলের যে উৎস, ওয়াটার সাপ্লাই অর্থাৎ জলের যোগানের যে উৎসগুলো, ড্রাইড আপ, মানে শুকিয়ে গিয়েছিল। তাহলে এটা বললেই তোমার উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো আমি ইউনিট 2টা আবার পড়ছি। এভরিহোয়ার দেয়ার ওয়াজ দি সেম ড্রাইনেস, অর্থাৎ সব জায়গাতেই সেই একই ধরনের শুষ্কতা, সেই দি সেম স্টিফ উডি প্ল্যান্ট, সেই একই শক্ত কাষ্ঠল গাছ। আই থট আই স ইন দি ডিস্টেন্স দি শ্যাডো অফ এ ফিগার, আমার মনে হলো আমি দূরে একটা চেহারার ছায়া দেখতে পেলাম। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, আর ভাগ্যক্রমে আমি ওই দিকেই রওনা দিচ্ছিলাম বা ওই দিকেই যাচ্ছিলাম। ইট ওয়াজ এ শেফার্ড, এটা ছিল একজন মেষ পালক। 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম, 30টার মতন মেষ শাবক বা ভেড়ার বাচ্চা তার কাছে বিশ্রাম নিচ্ছিল। অন দি স্কর্চিং গ্রাউন্ড, সেই তীব্র দগ্ধ মেঝের উপরে। হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল ওয়াটার অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। তাহলে হি গেভ মি এ ড্রিঙ্ক, সে আমাকে একটু পানীয় দিল, এবং এ লিটল লেটার একটু পরে হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, একটু পরে সে আমাকে তার সেই মেষপালকের কুটিরে নিয়ে গেল। হি শেয়ারড হিজ স্যুপ উইথ মি, সে তার সেই তরল খাবারটা, স্যুপ মানে হচ্ছে তরল খাবার, সেই তার তরল খাবারটা আমার সঙ্গে ভাগাভাগ করলো, অর্থাৎ আমাকে তরল খাবারের একটু ভাগ দিল। তারপরে দেখো, ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দি নাইট দেয়ার, আর সঙ্গে সঙ্গেই এটা একমত হওয়া গেল যে আমি রাত্রিটা সেখানেই কাটাবো। দি ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, কারণ সবচেয়ে কাছের গ্রামটা এখনও মানে 1.5 দিনের থেকেও বেশি দূরে, অর্থাৎ যে কাছের গ্রামটা রয়েছে সেটা আরও প্রায় 1.5 দিনের পথ, আরও 1.5 দিন যেতে হবে। দেয়ার আর 4 or 5 ভিলেজেস ডিসপার্সড far from one another on the flanks of the hills in this area। তাহলে দেয়ার আর 4 or 5 ভিলেজেস, 4-5টা যে গ্রাম আছে সেগুলো কি না ডিসপার্সড ফার ফ্রম ওয়ান অ্যানাদার, একটা থেকে অন্যটার মধ্যে দূরত্ব
অনেক একটা থেকে অন্যটার অনেক দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে, ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে 4-5টা গ্রাম রয়েছে অন দি ফ্ল্যাঙ্কস অফ দি হিলস ইন দিস এরিয়া, এই এলাকায় পাহাড়ের পাশে পাশে, ফ্ল্যাঙ্কস মানে সাইডস, পাশে পাশে। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকল, সেই গ্রামগুলোতে কারা বসবাস করে না কাঠুরিয়ারা, যারা চারকল বা অর্থাৎ কাঠকয়লা বানায়। দি শেফার টুক আউট এ ব্যাগ, এই মেষপালক একটা ব্যাগ বার করলো, অ্যান্ড পোরড এ পাইল অফ অ্যাক্রনস আউট অন টু দি টেবিল, এবং বেশ কিছু বা এক গাদা অ্যাক্রন মানে হচ্ছে ওক বীজ ঢাললো অন দি টেবিল, টেবিলের উপরে, পোর মানে ঢালা, এ পাইল অফ অ্যাক্রনস মানে অনেকগুলো বা এক গাদা ওক বীজ অন টু দি টেবিল, টেবিলের উপরে। হি বিগেন টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, মানে প্রচণ্ড মনোযোগ সহকারে, গ্রেট ডিল অফ অ্যাটেনশন মানে প্রচণ্ড মনোযোগ সহকারে সে সেই বীজগুলোকে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো। সেপারেটিং দি গুড ওয়ান্স ফ্রম দি ব্যাড, সেই খারাপগুলো থেকে ভালোগুলোকে বেছে নিল। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাক্রনস, যখন তার সামনে 100 নিখুঁত ওই ওক বীজ রেডি প্রস্তুত হয়ে গেল, বা তার সামনে 100 ওক বীজ এসে গেল, হি স্টপড, সে থামলো, অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং তারপর আমরা বিছানাতে গেলাম, অর্থাৎ আমরা শুতে গেলাম। দি কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, এই ব্যক্তিটির সঙ্গ বা যেটা আমরা বলি সাহচর্য বা সঙ্গ আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। হি গেভ মি দি ইমপ্রেশন, সে আমাকে এই ধারণাটা দিল যে, অর্থাৎ আমার এই ধারণা হলো যে নাথিং কুড ডিস্টার্ব হিম, কোনো কিছুই তাকে বিব্রত করতে পারেনি বা কোনো কিছুই তার স্বাভাবিক অবস্থার ব্যাঘাত ঘটাতে পারেনি। আই ওয়াজ ইন্ট্রিগড, আমার কৌতূহল হলো, ইন্ট্রিগ মানে কোথাও মানে হচ্ছে ষড়যন্ত্র করা, কিন্তু এখানে মানে হচ্ছে কৌতূহল হওয়া, এখানের মানে মানে এখানে প্রাসঙ্গিক মানে হচ্ছে কৌতূহল হওয়া। আই ওয়াজ ইন্ট্রিগড, আমার কৌতূহল হলো, অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং আমি চাইলাম এই ব্যক্তিটার সম্পর্কে আরও কিছু খুঁজে বার করতে। এরপর থেকে এগুলো মানে আগেই বলেছি, স্কর্চিং মানে হচ্ছে হট এনাফ টু বার্ন, অর্থাৎ তীব্র দগ্ধকারী। ডিসপার্সড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। ফ্ল্যাঙ্কস মানে সাইডস অর্থাৎ পার্শ্বদেশ। অ্যাক্রনস মানে হচ্ছে ফ্রুটস অফ দি ওক ট্রি, ওক গাছের ফল বা বীজ। ইন্ট্রিগড মানে যে পাজিলড অ্যান্ড কিউরিয়াস, কৌতূহলী, হতভম্ব হয়ে যাওয়া, কৌতূহলী হয়ে পড়া। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করতে হবে। দেখো, ইন দি টেক্সট আই রেফার্স টু, এই পাঠ্যাংশে আই বলতে কাকে বোঝেন না, লেখক এই যে যা জিওনো কি বোঝাচ্ছে, তাহলে আই রেফার্স টু দি রাইটার যা জিওনো হিমসেলফ। দি শেফার্ডস কটেজ উড বি দি ন্যারেটরস শেল্টার ফর দি নাইট, সেই শেফার্ডের কুটির সেই ন্যারেটরের আশ্রয় হবে সেই রাত্রির জন্য। সিন্স মানে যেহেতু, কেন না, এখানে দেখো পুরো লাইনটা রয়েছে, কারণটা হচ্ছে যে ক্লোজেস্ট ভিলেজ, এই ওখানে রয়েছে দেখো, যে যেহেতু সেই একদম কাছের গ্রামটা, অর্থাৎ এই যে দি ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল, যে আই উড পাস দি নাইট দেয়ার, দি ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। আমি তাহলে এই অংশটা হুবহু লিখে দেবো, আমি সবসময় টেক্সট থেকে শব্দ বা বাক্য ব্যবহার করে এটা লিখবো। তাহলে দেখো কী লিখছি না, দি ক্লোজেস্ট ভিলেজ, দি ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। তারপর দেখো, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন দি শেফার্ড, প্রচণ্ড মনোযোগ সহকারে কী করছিল না, বিগেন টু এক্সামিন অ্যাক্রনস, সেই অ্যাক্রন বা ওক গাছের বীজগুলো সে ভালো করে পরীক্ষা করতে শুরু করলো। তাহলে কি, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন দি শেফার্ড বিগেন টু এক্সামিন অ্যাক্রনস। তারপরে দেখো, দি ইমপ্রেশন প্রোভাইডেড বাই দি শেফার্ড, যে ধারণাটা ওই শেফার্ড বা মেষপালক দিল টু দি ন্যারেটর, ন্যারেটর কি, সেটা কী ছিল না, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। এটা তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে রয়েছে দেখো, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। তাহলে এটা হুবহু আমরা লিখে দিলাম যে দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম।
এবারে অ্যাক্টিভিটি 5 এখানে অ্যান্সার দিতে হবে ফলোইং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। তো এইটা উত্তরগুলো তোমরা অবশ্যই এখানে টেক্সট থেকে দেখে দেখে করবে, প্যাসেজ থেকে দেখে দেখে করবে। এখানে প্রথম প্রশ্নটা উত্তরটা দেখো, দি গিভ 2 এক্সাম্পলস অফ দি শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দি ন্যারেটর। অর্থাৎ ন্যারেটরের প্রতি আতিথেয়তার, ওই যে মেষপালকের যে আতিথেয়তা ন্যারেটরের প্রতি বা বক্তার প্রতি, সেটা দুটো উদাহরণ আমাদের দিতে হবে। তো আমরা জানি সেখানে তাকে একটা ড্রিঙ্ক দিল এবং পরে তার স্যুপটা শেয়ার করলো বা শেল্টার দিল সেই রাত্রির জন্য, তাহলে সেগুলোই আমরা একটু সাজিয়ে লিখবো এবং এগুলো রয়েছে হুবহু লাইনগুলো। তোমরা এটা প্রথমে দেখেছো এই লাইনটা কীরকম রয়েছে, যে হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ কটেজ। তারপরে এখানে দেখো হি শেয়ারড হিজ স্যুপ উইথ মি, ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দি নাইট দেয়ার। তাহলে এইগুলোকে আমি একটু সাজিয়ে যদি এইভাবে লিখি, দেখো দি শেফার্ড গেভ দি ন্যারেটর এ ড্রিঙ্ক অ্যান্ড লেটার শেয়ারড হিজ স্যুপ, একটা স্টপ ফুল স্টপ দিলাম, দিয়ে একটা বাক্য কমপ্লিট করে ছোটো ছোটো বাক্যে লিখবে। হি অলসো গেভ শেল্টার ইন হিজ কটেজ, তার কুটিরে আশ্রয় দিয়েছিল ফর দি নাইট, রাত্রির জন্যে। দিস আর দি 2 এক্সাম্পলস, এইগুলোই হচ্ছে দুটো উদাহরণ। এবার দেখো আমি পুরো প্রশ্নের শব্দগুলো লিখছি, বারবার খেয়াল করবে যে আমি এগুলোর পাশাপাশি প্রশ্নের শব্দগুলোকে ব্যাপকভাবে ইউজ করছি। কীরকম ইউজ করছি দেখো প্রশ্নের শব্দগুলো, না দিস আর দি 2 এক্সাম্পলস, দিস আর দি 2 এক্সাম্পলস অফ দি শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দি ন্যারেটর। তাহলে এইখানটা সেভাবে লিখে দিলাম যে দিস আর দি 2 এক্সাম্পলস অফ দি শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দি ন্যারেটর। এরপরে পরের প্রশ্নটা ভালো করে খেয়াল করো, বলছে স্টেট দি প্রফেশন অফ দি পিপল হু ইনহ্যাবিটেড দি 4 or 5 রিমোট ভিলেজেস। তোমরা জানো যে তাদের ওই যে 4-5টা গ্রাম ছিল, সেই লোকেদের প্রফেশন বা জীবিকা কী ছিল। এখানে পরিষ্কার দেয়া আছে, দেখো যে এই যে কী জীবিকাটা, না দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকল। তাহলে আমি এইটাকে হুবহু লিখে দিলাম। কীরকম লিখলাম দেখো, যে দি পিপল হু ইনহ্যাবিটেড দি 4 or 5 রিমোট ভিলেজেস, একদম প্রশ্নের শব্দগুলোকে হুবহু লিখছি। ওয়ার উডকাটার্স হু মেড চারকল, শুধু একটু টেন্সটা বা যেখানে যেমন দরকার আমার ইনডাইরেক্ট ন্যারেশনটা করতে হবে। অর্থাৎ তোমরা জানো ন্যারেশন পড়েছো, সেরকম আমরা এইগুলো পার্সনগুলো চেঞ্জ করে করব। এবারে 3 নম্বরটা দেখো, সি এর প্রশ্নটা উত্তর, এটাও ভীষণ সোজা। দেখো কীরকম, না আই ওয়াজ ইন্ট্রিগড, অর্থাৎ আমার কৌতূহল হলো। হোয়াই ওয়াজ দি ন্যারেটর ইন্ট্রিগড, কেন ন্যারেটরে কৌতূহল হলো। তাহলে কেন ন্যারেটর কৌতূহল হলো, না তোমরা নিজেই জানো যে তাকে কোনো কিছুই তার স্বাভাবিক অবস্থায় ব্যাঘাত ঘটাতে পারেনি। তারপরে এই যে আমি এখানে লাইনটুগুলো সব লিখেছি, দেখো এইভাবে, যে সে সম্পূর্ণ ওই জায়গায় নিঃসঙ্গ জায়গায় একাকী থাকতো। তারপরে তার সঙ্গটা ন্যারেটরকে খুব একটা শান্তির অনুভূতি দিচ্ছিল এবং ওই ন্যারেটরের মধ্যে এই ধারণা হলো যে তাকে কোনো কিছুই তার ব্যাঘাত ঘটাবে। এই সব লাইনগুলো রয়েছে একটু সাজিয়ে লেখা, যে দি শেফার্ড লিভড অল অ্যালোন ইন দি ডিসলেট প্লেস, সেই নিঃসঙ্গ নির্জন জায়গাতে সম্পূর্ণ একাকী শেফার্ড থাকতো। হিজ কোম্পানি গেভ দি ন্যারেটর এ ফিলিং অফ পিস, তার এই সঙ্গটা বা সাহচর্যটা ন্যারেটর বা আমাদের বক্তাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। হি গেভ দি ন্যারেটর দি ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, এই ধারণাটা দিয়েছিল যে কোনো কিছুই তার ব্যাঘাত ঘটাতে পারেনি। দেয়ারফর দি ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগড, সেই কারণেই ন্যারেটরের একটু কৌতূহল হলো, অ্যান্ড ওয়ান্টেড, এবং চাইলো কি টু ফাইন্ড আউট মোর, আরও কিছু খুঁজে বার করতে অ্যাবাউট দিস ম্যান। তাহলে এরকম লিখলে। এবারে দেখো আমরা আবার টেক্সট একটু পড়ছি। বিফোর গোয়িং আউট দি নেক্সট ডে, পরের দিন আবার যাওয়ার আগে, বিফোর গোয়িং আউট দি নেক্সট ডে হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার, সে কী করলো, পরের দিনে যাওয়ার আগে সে ভিজিয়ে দিলে, শোক মানে ভিজানো, ইন এ বাকেট অফ ওয়াটার, এক বালতি জলে, দি অ্যাক্রন, সেই ওক বীজগুলোকে, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড, যেগুলো সে এত যত্ন করে, সো কেয়ারফুলি মানে এত যত্ন করে বেছেছে এবং গুনে রেখেছে। তাহলে বেছে রেখেছে এবং গুনে রেখেছে, সেইগুলোকে এক বালতি জলে ভিজিয়ে দিল। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক, একটা হাঁটার ছড়ি হিসাবে সে একটা লোহার রডও বহন করলো। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, সে আমাকে আমন্ত্রণ জানালো তার সঙ্গে যাওয়ার। হ্যাভিং অ্যারাইভড
অ্যাট দি প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, যে জায়গাটার দিকে সে যাচ্ছিল সেই জায়গাটাতে পৌঁছানোর পরে হি বিগেন টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দি গ্রাউন্ড, সে কী করলো না, সে শুরু করলো তার সেই লোহার রডটাকে বারবার আঘাত করতে ইনটু দি গ্রাউন্ড, সেই মাটিতে। দিস মেড এ হোল, আর এর ফলে কী হলো, একটা গর্ত তৈরি হলো, ইন হুইচ, যেটাতে হি প্লেসড অ্যান অ্যাক্রন, সে একটা অ্যাক্রন বা অগ্বীজ রাখলো। অ্যান্ড কভার্ড ওভার দি হোল এগেন, আবার গর্তটাকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিল। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, সে ওক গাছ লাগাচ্ছিল। ইন দিস ওয়ে, এইভাবেই হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রনস উইথ গ্রেট কেয়ার, এইভাবে সে তার সেই 100 ওক বীজকে খুব মহাযত্নে লাগিয়ে দিল। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে, নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, 3 বছর ধরে এখন সে এরকম গাছ লাগিয়ে যাচ্ছে, এরকম একাকী বা নির্জন জায়গাতে সে একাকী বা নিঃসঙ্গভাবে 3 বছর ধরে সে গাছ লাগিয়ে যাচ্ছে, সে আমাকে এটা বলল। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, 100,000 মানে তোমরা জানো 100,000 মানে 100,000 1 লক্ষ হয়, তাহলে সে 1 লক্ষ বীজ লাগিয়েছে। অব দিস 100,000, আর এই 100,000-এর মধ্য থেকে বা 1 লক্ষের মধ্য থেকে 20,000 হ্যাড কাম আপ, 20,000 বেরিয়েছে, বেরিয়েছে মানে 20,000 গাছ বৃদ্ধি পেয়েছে বা 20,000 গাছ জন্মেছে। ইট ওয়াজ অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তেই, দ্যাট আই বিগেন টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, আমি তার বয়স সম্পর্কে ভাবতে বা অবাক হতে শুরু করলাম। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, সে স্পষ্টতই 50-এর থেকে বেশি। 55 হি টোল্ড মি, সে আমাকে বলল 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বুফিয়ার, তার নাম হচ্ছে এলজিয়ার্ড বুফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দি প্লেন্স, সমতলে তার একটা খামার ছিল, অর্থাৎ সে একটা খামারের মালিক ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে সে তার জীবনে অধিকাংশটা সময় কাটিয়েছিল। হি হ্যাড লস্ট হিজ অনলি সন, সে তার একমাত্র ছেলেকে হারিয়েছে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তারপর তার স্ত্রীকে। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, সে এই নিঃসঙ্গতাতে অবসর নিয়েছে। হোয়ার হি টুক প্লেজার, যেখানে সে আনন্দ উপভোগ করত। ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, তার সেই ভেড়ার পাল এবং কুকুরের সঙ্গে ধীরে ধীরে সে বাঁচাতে বা ধীরে ধীরে বাস করাতে সে আনন্দ উপভোগ করত। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, সে এই বলে পরিসমাপ্তি করল যে দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এই দেশটা গাছের অভাবে মরে যাচ্ছে। হি অ্যাডেড দ্যাট, সে এও বলল যে হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু, এর থেকে বেশি কিছু গুরুত্বপূর্ণ করার না থাকায় হি হ্যাড রিজলভ, সেই সিদ্ধান্ত নিয়েছে টু রেমেডি দি সিচুয়েশান, এই অবস্থাটার একটা প্রতিকার করতে, রেমেডি মানে প্রতিকার করা। উই পার্টেড দি নেক্সট ডে, পরের দিন আমরা ছাড়াছাড়ি হলাম বা আমরা পরস্পরের থেকে বিদায় নিলাম। দি নেক্সট ইয়ার দি ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স, পরের বছরে যুদ্ধ শুরু হয়ে গেল, যেটাতে আমাকে 5 বছর যুক্ত থাকতে হয়েছিল। উইথ দি ওয়ার বিহাইন্ড মি, যুদ্ধকে পিছনে ফেলে রেখে, আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার, আমার প্রচণ্ড ইচ্ছা হলো একটু বিশুদ্ধ বায়ু সেবন করার। অ্যান্ড আই সেট আউট এগেন, এবং আমি আবার রওনা দিয়ে দিলাম অ্যালং দি ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, সেই পরিত্যক্ত দেশের সেই রাস্তা ধরেই আমি আবার রওনা শুরু করলাম বা রওনা দিলাম। দি ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, সেই ভূমি এখনও পরিবর্তন হয়নি বা সেই জায়গার এখনও পরিবর্তন হয়নি। এভার সিন্স দি ডে বিফোর, সেই আগের দিন থেকে সবসময়, এভার সিন্স দি ডে বিফোর, অর্থাৎ আগের দিন থেকেই সবসময় আমি ভাবছিলাম, আই হ্যাড বিন থিঙ্কিং, আমি ভাবছিলাম অ্যাবাউট দি শেফার্ড, সেই মেষপালক সম্পর্কে, হু প্ল্যান্টেড ট্রিজ, যে এই গাছ লাগাচ্ছিল। 10,000 ওকস
আই হ্যাড সেড টু মাই সেলফ, আমি নিজেকে বললাম 10,000 ওক গাছ, নিজেকে বললাম যে 10,000 ওক গাছ যেগুলো আই হ্যাড সেড টু মাই সেলফ মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ পেস, আমি নিজেকে বললাম যে এই 10,000 ওক গাছ অবশ্যই অনেকটা জায়গা নিয়েছে, অবশ্যই মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ পেস, অবশ্যই অনেকটা জায়গা নিয়েছে। হোয়েন আই মেট এলজিআর বুফিয়ার দিস টাইম, এইবার যখন আমার সঙ্গে এলজিআর বুফিয়ারের দেখা হলো, আই ফাউন্ড দ্যাট দি ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, আমি দেখলাম যুদ্ধ তাকে আদৌ যুদ্ধ তাকে কোনো বিব্রত করতে পারেনি বা তার স্বাভাবিক অবস্থার কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, সে কিন্তু ক্রমাগতই গাছ লাগিয়ে যাচ্ছিল বা তার গাছ লাগানোটা ক্রমাগত সে চালিয়ে যাচ্ছিল। দি ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, সেই 1910 সালের ওক গাছগুলোর এখন বয়স 10 বছর। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং আমার বা তার থেকেও লম্বা হয়ে গেছে। দি সিন ওয়াজ ইমপ্রেসিভ, এই দৃশ্যটা খুবই চিত্তাকর্ষক, ইমপ্রেসিভ মানে চিত্তাকর্ষক। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি প্রকৃতপক্ষে নির্বাক হয়ে গেলাম। অ্যান্ড উই পাসড দি হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা সারা দিনটা নীরবতার মধ্যে কাটালাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, সেই তার বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে। ইট ওয়াজ ইন 3 সেকশনস, এটা 3টে অংশ ছিল। 11 কিলোমিটার্স লং ওভারঅল, সব সমেত 11 কিলোমিটার লম্বা। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, আর এর সবচেয়ে চওড়া অংশটাতে 3 কিলোমিটার ওয়াইড, 3 কিলোমিটার চওড়া, অর্থাৎ সবচেয়ে ওভারঅল হচ্ছে সর্বসমেত 11 কিলোমিটার লম্বা, এবং এটার যেটা সবচেয়ে চওড়া অংশ, সেই চওড়া অংশটার দূরত্ব কত না 3 কিলোমিটার চওড়া। হোয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দি হ্যান্ডস অ্যান্ড ফ্রম দি সোল অফ দিস ওয়ান ম্যান, যখন আমি বিবেচনা করলাম যে এই সবই বেড়ে উঠেছে একজন মানুষের হাত এবং অন্তর থেকে, তাও আবার উইদাউট টেকনিক্যাল এডস, কোনো প্রযুক্তিগত বা কারিগরি বিদ্যা ছাড়াই, কারিগরি সাহায্য ছাড়াই। ইট স্ট্রাক মি দ্যাট ম্যান কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেন্স আদার দ্যান ডিস্ট্রাকশান, এটা আমাকে ভাবিয়ে তুলল যে মানুষ ভগবানের বা ঈশ্বরের মতোই কিন্তু সক্রিয় হতে পারে এই সৃষ্টি করার ক্ষেত্রে। এরপরে দেখো এই রিজলভড মানে সিদ্ধান্ত নেওয়া, আমি আগেই বললাম। ডিটারমাইন টু ডু সামথিং, এডস মানে হচ্ছে সাহায্য, ডুমেন মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া বা জায়গা। এবারে টু ফলসে যাব। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভিন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। তাহলে টি এফ লিখতে বলেছে বক্সে, আমাকে কিন্তু ক্যাপিটাল লেটারে টি বা ক্যাপিটাল লেটারে এফ লিখতে হবে। আর সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ওই প্যাসেজ থেকে কোন অংশটা দেখে তুমি ট্রু বা ফলস বলছে সেই অংশটা তুলে লিখতে হবে। দেখো আমি সেইভাবেই করছি, যে দি নেক্সট মর্নিং দি শেফার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেল, একা একাই কিন্তু পরের দিন সকালে সেই মেষপালক চলে গেল না, কারণ সে লেখককে ইনভাইট করেছিল তার সঙ্গে যাওয়ার। এবারে এখানে লাইনটা খেয়াল করো, যে দেখো হয়েছে এইখানে রয়েছে, দেখো হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তাহলে আমি এই অংশটা হুবহুব সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিচ্ছি। তারপর দেখো 20,000 ট্রিজ হ্যাড স্প্রাউটেড ফ্রম অ্যামাং দি ট্রিজ প্ল্যান্টেড বাই দি শেফার্ড, তাহলে এটা অবশ্যই ট্রু, মানে যে সমস্ত গাছগুলো লাগিয়েছিল তার মধ্যে 20,000 বেরিয়ে এসেছিলো বা 20,000-এর অঙ্কুরোদ্গম হয়েছিল, তাহলে এটা ঠিকই আছে। এবারে এটা টি লিখলাম। এবারে এইখানটা আমি হুবহু এই লাইনটা লিখে দিচ্ছি, দেখো যে অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ, তাহলে এটা আমি হুবহু লিখে দিতে পারবো যে অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ, তাহলে এইটা লিখলাম অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ। তারপর দেখো দি ন্যারেটর মেট এলজিআর বুফিয়ার আফটার এ টাইম স্প্যান অফ 5 ইয়ার্স, এখানে 5 বছরের একটা নির্দিষ্ট 5 বছরের সময়ের পরেই ন্যারেটরের সঙ্গে আবার এলজিআর বুফিয়ার দেখালো, কিন্তু এটা নির্দিষ্ট 5 বছর নয়, সেখানে ফলস করতে হবে, কারণ এইখানে একটা লাইন আছে দেখবে, দি ওকস অফ, এই যে এখানে খেয়াল করো, দি ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, তাহলে এই অংশটা লিখলেই
অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এই পুরো বাক্যটা লিখলেই হয়ে যাবে। তাহলে তোমরা এরকম পুরো বাক্যটা লিখো যে দি ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। তারপর দেখো দি ফরেস্ট হ্যাড স্প্রাং উইথ দি কম্বাইন্ড এফোর্ট অফ দি ভিলেজার্স অ্যান্ড দি শেপার্ড। এটা মোটেই না, গ্রামবাসী এবং এই মেষপালকের যৌথ উদ্যোগে, যৌথ প্রয়াসে এই বনটা সৃষ্টি হয়েছিল। কখনোই না, কারণ সেখানে তো গ্রামবাসী নাই, তাহলে তোমাকে ফলস লিখতেই হবে। তাহলে এই লাইনটা দেখে হয়ে যেতে পারে। লাস্টে দেখো অংশটা রয়েছে যে হোয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দি হ্যান্ডস অ্যান্ড ফ্রম দি সোল অফ দিস ওয়ান ম্যান। তোমার আর পুরো অংশটা লেখার দরকার নেই, এইটুকুতেই আমার প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমি এইটুকু লিখে একটু ডট ডট দিয়ে ছেড়ে দেবো, যেহেতু পুরো বাক্যটা কমপ্লিট করিনি বা কমপ্লিট লিখবো না। তাহলে কী লিখছি না, হোয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দি হ্যান্ডস অ্যান্ড ফ্রম দি সোল অফ দিস ওয়ান ম্যান। এবার তুমি ডট ডট দিয়ে ছেড়ে দাও, কারণ একটু ডট ডট দিতে হবে এই কারণে না, যেহেতু বাক্যটা তুমি শেষ পর্যন্ত লিখোনি, তারপরে সিঙ্গল ইনভার্টেড কমাটা লিখবে। এবার অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন। হাউ ডিড এলজিআর বুফিয়ার প্ল্যান দি অ্যাক্রনস? কীভাবে এলজিআর বুফিয়ার ওই অ্যাক্রন বা ওই ওক গাছের বীজগুলো লাগিয়েছিল? এটা খুব সোজা, দেখো একদম এইখানে দেয়া আছে, তোমরা এইটা হুবহু এরকম লিখবে যে এই যে দেখো হি বিগেন টু পাউন্ড, তাহলে হি মানে কে না দি শেফার, তাহলে আমি সেটা সেইভাবে লিখছি। দেখো এখানে অ্যাক্টিভিটি 7টা যে এলজিআর বুফিয়ার, আগে আমি নাউন না ব্যবহার করলে প্রোনাউন ব্যবহার করতে পারছি না, তাহলে এলজিআর বুফিয়ার পাউন্ডেড, এলজিআর বুফিয়ার পাউন্ডেড হিস, একবার হুবহু লাইনটাকে, শুধু আমি এখানে এটা এলজিআর হিয়ের জায়গায় এলজিআর বুফিয়ার লিখেছি। এলজিআর বুফিয়ার পাউন্ডেড হিস আয়রন রড ইনটু দি গ্রাউন্ড, তারপর স্টপ দিলে দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন অ্যান্ড কভার্ড ওভার দি হোল এগেন। একবারে হুবহু লাইনটি আমি তুলে এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখলাম। তারপরে দেখো বলছে এইখানে আবার পুরোপুরি প্রশ্নটা দেখো যে হাউ মেনি ইয়ার্স লেটার, কত বছর বাদে ডিড দি ন্যারেটর রিভিজিট দি কান্ট্রি, সেই কান্ট্রিতে বা সেই দেশে আবার ন্যারেটর বা বক্তা রিভিজিট মানে পুনরায় গিয়েছিলেন। তো এইটা এক্স্যাক্ট 5 বছর নয়, 5 বছরের থেকে বেশি বছর বাদে, তাহলে সেইটাই আমরা লিখব। সেটা ভালো করে খেয়াল করবে, 5 বছরের থেকে বেশি হবে, তাহলে সেইভাবে আমরা লিখতে পারি এখানটা যে দি ন্যারেটর রিভিজিটেড দি কান্ট্রি মোর দ্যান 5 ইয়ার্স লেটার, 5 বছরের থেকে বেশি সময় বাদে। এটা কিন্তু 5 বছর মোটেই নয়, 5 বছরের থেকে বেশি সময় বাদে, তাহলে সেই জন্য তোমরা এটা লিখে দেবে মোর দ্যান 5 ইয়ার্স লেটার। তারপরে এখানে প্রশ্নটা রয়েছে দেখো, আই ফাউন্ড দ্যাট দি ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল, হোয়াই ডু ইউ থিঙ্ক? তুমি কেন এরকম মনে করছো যে যুদ্ধ এলজিআর বুফিয়ারকে কোনো বিব্রত করতে পারেনি? তাহলে তোমার কেন মনে হচ্ছে না? এখানে পুরোপুরি লাইনগুলো আমি দেখো এইভাবে করেছি, যদিও একটু সাজানোর চেষ্টা করবে যে এলজিআর বুফিয়ার একদম একটুকু সাজিয়ে লিখতে হবে যে এলজিআর বুফিয়ার লিভড ইন এ ডিসলেট রিজিয়ন, একটা নির্জন এলাকাতে এলজিআর বুফিয়ার বাস করতো, ফার অ্যাওয়ে ফ্রম দি প্লেন্স, এই সমতল থেকে অনেক দূরে। তাহলে মানে সেখানে যুদ্ধের কোনো প্রভাবই পড়েনি। হি টুক প্লেজার, সেইখানে মহা আনন্দে থাকতো, ইন লিভিং স্লোলি, এগুলো সব লাইনগুলো রয়েছে, তোমরা একটু পড়লেই দেখতে পাবে, সব সুন্দরভাবে লাইনগুলো রয়েছে যে হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। সবসময় মনে রাখবে যতটা পারবে টেক্সট বা প্যাসেজের শব্দ, লাইন, সেন্টেন্স তুলে লেখার চেষ্টা করবে। আমি সেইভাবেই যতটা প্রশ্নের শব্দগুলোকে সাজিয়ে সাজিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি করে শব্দ, বাক্য, টেক্সট থেকে প্যাসেজ থেকে নিয়ে হুবহু সেগুলো তুলে দিয়ে উত্তরগুলো করছি। তোমরা একটু খেয়াল করে দেখো যে হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, হি কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং ইভিন আফটার দি ওয়ার। এলে দেখো সব রয়েছে লাইনগুলো। সো আই থিঙ্ক, সুতরাং আমি মনে করছি দি ওয়ার হ্যাড নট বিন এবিল টু ডিস্টার্ব হিম। তাহলে এরপরে দেখো কি বলছে লাস্টে প্রশ্নটা, হোয়াট ওয়াজ দি ন্যারেটরস রিয়াকশন অন সিইং দি ম্যাসিভ ওক ট্রিস? এই বিশাল ওক গাছগুলো দেখে ন্যারেটরের প্রতিক্রিয়া কী ছিল? না এটা দেখে তোমার মনে পড়ছে এরকম, দেখো এখানে আমি তবু লাইনগুলো দেখাচ্ছি যে আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, তারপরে যে অ্যান্ড উই পাসড দি হোল নাইট ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, এগুলো, এবং তার সঙ্গে তার মনে হলো যখন সে শেফার্ড সম্পর্কে ভাবলো, তখন কি মনে হলো যে এটা মানুষ ভগবানের মতোই সৃজনশীল হতে পারে করে এই লাইনটা আমরা এরকমটাই সাজিয়ে লিখব হুবহু।
তো সেরকম কীরকম লিখেছি দেখো প্রশ্নটার উত্তরটা, যে অ্যাকচুয়ালি দি ন্যারেটর ওয়াজ স্পিচলেস, প্রকৃতপক্ষে ন্যারেটর একেবারে স্পিচলেস বা নির্বাক হয়ে গেছিলেন, অ্যান্ড পাসড দি হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু দি শেফার্ডস ফরেস্ট, সে শেফার্ডের বনে হাঁটতে হাঁটতে পুরো সারা দিনটাই কাটিয়ে দিয়েছিল একদম নীরবে। ইট স্ট্রাক হিম দ্যাট, এটা তার মধ্যে একটা জিনিস ভাবিয়ে তুলেছিল যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডুমেন্স আদার দ্যান ডিস্ট্রাকশন। এই প্রশ্নটা ওই লাইনগুলি হুবহু তুলে আমি এভাবে লিখলাম। এরপরে দেখো আমরা অ্যাক্টিভিটি 8A যাব, যদিও এখানে 8 আমি প্রশ্নগুলো তোমাদের মুখে বলে দিচ্ছি, ভীষণ সোজা, কারণ 8 প্রশ্নগুলো অত্যধিক সোজা বলে আমি এগুলো আর তোমাকে লিখে করিনি। যে মাই মাদার ওয়েন টু আগ্রা, এটা ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভের একটা ভিডিও আছে, অতি অবশ্যই দেখবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেই লিঙ্কটা দেখে নেবে, ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবে। কিছুই নাই, এগুলো টু ইনফিনিটিভ, ওই যে মাই মাদার ওয়েন টু আগ্রা সি ওয়ান্টেড টু ভিজিট দি তাজমহল, তাহলে মাই মাদার ওয়েন টু আগ্রা, মাই মাদার ওয়েন টু আগ্রা, আগ্রাতে গিয়েছিলেন, সি ওয়ান্টেড আর না লিখে টু ভিজিট দি তাজমহল, তার মানে কি মাই মাদার ওয়েন টু আগ্রা টু ভিজিট দি তাজমহল, বারবার বলেছি দেখো, মাই মাদার ওয়েন টু আগ্রা টু ভিজিট দি তাজমহল। তারপরে দেখো দি ম্যান হেল্ড এ মিটিং, এবার হি ওয়ান্টেড টু, তাহলে লোকটা একটা মিটিংয়ের আয়োজন করেছিল, সে চেয়েছিল ওই ফ্যাক্টরির জন্য একটা ম্যানেজার সিলেক্ট করতে, তাহলে আমি হি ওয়ান্টেড আর লেখার দরকার নাই তো, মানে লোকটা একটা মিটিংয়ের আয়োজন করেছিল ফ্যাক্টরির জন্য একটা ম্যানেজার সিলেক্ট করতে, তাহলে দি ম্যান হেল্ড এ মিটিং টু সিলেক্ট এ ম্যানেজার ফর দি ফ্যাক্টরি, দি ম্যান হেল্ড এ মিটিং টু সিলেক্ট এ ম্যানেজার ফর দি ফ্যাক্টরি। তারপর দেখো সি ওয়াজ টু টায়ার্ড সি কুড নট ওয়ার্ক, মানে সে ভীষণ ক্লান্ত ছিল, সে হাঁটতে পারেনি, তার মানে সে এতই ক্লান্ত ছিল যে হাঁটতে পারেনি, তাহলে সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, তাহলে সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, সে আর কাজ করতে পারেনি, সে ভীষণ ক্লান্ত ছিল, তাহলে সে এতই ক্লান্ত ছিল যে কাজ করতে পারেনি, তাহলে সেটাকে আমি যখন টু ইনফিনিটিভ দিয়ে করবো, সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এখানটা হচ্ছে টি ডবল ও, আর এটাই কিন্তু টিও, মানে টু ইনফিনিটিভ তো টিও, তাহলে সি ওয়াজ টু টায়ার্ড টিও টু ওয়ার্ক, ডব্লিউ ওয়ার্ক, তাহলে সি কুড নট, এই অংশটা আমি আর লেখার দরকার নেই। তারপর দেখো দি স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার, এবারে হি উড টিচ বেঙ্গলি টু দি স্টুডেন্টস, তাহলে স্কুল একজন নতুন টিচারের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগ করেছেন, তাহলে সেটা কী জন্যে না ছেলেদেরকে স্টুডেন্টদেরকে বাংলা শেখাতে, তাহলে দি স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টিচ শেখাতে বেঙ্গলি টু দি স্টুডেন্টস, তাহলে হি উড এইটুকু আর লেখার প্রয়োজন নাই, দি স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দি স্টুডেন্টস, দি স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দি স্টুডেন্টস। এটা অনায়াসে তোমরা ইনফিনিটিভে করতে পারো, এবং ইনফিনিটিভের ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে, ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে। দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমার টেন্সের ভিডিও অবশ্যই দেখবে, তাহলে টেন্সের ভিডিও দেখলে তবে এগুলো নিখুঁত বুঝতে পারবে, আমি শুধু উত্তরগুলো তোমাদেরকে বলে দিলাম, টেন্সের ভিডিওগুলো দেখবে, ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে সেখান থেকে দেখে নেবে। এখানে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে গঠনটা কী হবে, সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন সাবজেক্ট অনুযায়ী, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর হ্যাভ বিন আর হ্যাজ বিন কোথায় বসে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরেই হ্যাজ বিন, বাকি সমস্ত সাবজেক্টের পরে হ্যাভ বিন, তোমরা ওই টেন্সে ভিডিও দেখলেই বুঝতে পারবে। তাহলে দি ডগ, এবারে হ্যাজ বিন বার্কিং, বার্কের জায়গায় হ্যাজ বিন বার্কিং, তেমনি দি ম্যান, এটা সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন রিডিং। আবার দেখো দি স্টুডেন্টসে প্লুরাল হওয়ার জন্যে হ্যাভ বিন প্রিপেয়ারিং করে দিলে হ্যাভ বিন প্রিপেয়ারিং। তারপরে মাদার সিঙ্গুলার হওয়ার জন্য হ্যাজ বিন কুকিং। এবারে বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে হ্যাড ডায়ার মানে যেগুলো আন্ডারলাইন শব্দ আছে সেগুলো আন্ডারলাইন ভার্বগুলোতে পাস্ট ভার্ব, তাহলে একই ওই হ্যাড বিন সাবজেক্টের পরে হ্যাড বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে দেখো আমি এটা হ্যাড ট্রাইডটাকে করছি কি হ্যাড বিন ট্রাইং, তেমনি হ্যাড প্ল্যান্ড, তাহলে হ্যাড বিন প্ল্যানিং, তেমনি বলেছে হ্যাড প্লেড, হ্যাড বিন প্লেয়িং। আবার দেখো হ্যাড স্টাডিড, তাহলে হ্যাড বিন স্টাডিং। এরপরে অ্যাক্টিভিটি 8D, এটা তোমাদের ন্যারেশন চেঞ্জটা অবশ্যই শিখেছো, যদি এখনও না দেখেছো বা শিখেছো তাহলে ন্যারেশন চেঞ্জের একটা ভিডিও করে দেওয়া আছে পার্টিকুলার ন্যারেশন চেঞ্জে, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেটা দেখে নেবে। তাহলে এখানে দেখো মোহন সেড, কিছু না খুব সোজা, মোহন বলেছিল মাই ব্রাদার উইল লিভ টুমরো, তাহলে মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড, মানে টেন্সটা এখানে থাকার জন্য এটা হবে হিজ ব্রাদার উড লিভ দি নেক্সট ডে বা দি ফলোয়িং ডে, তাহলে আমি এটা এরকমভাবে বলে দিতে পারি মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ
দি নেক্সট ডে, খুব সোজা। তারপরে দেখো এটা আবার দেখো যে মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম নাও থাকলে দেন, একবারে শুধু পার্সনগুলো চেঞ্জ করে টেন্সটা চেঞ্জ করছি, যে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম দেন। তারপরে দেখো দি চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি এ টয়, তাহলে এইটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে প্লিজ মানে অনুরোধ করা আছে, তাহলে দি চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়, দি চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়। তারপরে ও হোয়াট এ হট ডে ইট ইজ টুডে সেড রীতা, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে যাবে, তাহলে রীতা এক্সক্লেমড উইথ, এটা যেহেতু হট ডে বলছে ভীষণ গরম আজকে, তাহলে এটা বিরক্তির সুরে বলে সেই জন্য আমি এরকম করলাম, রীতা এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, বিরক্তির সুরে সে বিস্ময় প্রকাশ করলো যে দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হয় জানো, ইট ওয়াজ এ ভেরি হট ডে দ্যাট ডে। মে উই সেভ আওয়ার গুড আর্থ, এখানে খেয়াল করো সেট দি টিচার, শিক্ষক মহাশয় বললেন যে আমাদের উচিত বা আমরা আমাদের এই সুপৃথিবীকে রক্ষা করি, তার মানে এটা কিন্তু আমরা বলতে আমাদের পৃথিবীর সমস্ত লোকজন, সেই জন্য উই মানে পৃথিবীর সমস্ত লোক, তার মানে এটা চির সত্যি ঘটনা বা এটা আমাদেরকে যেমনটি আছে তেমনি প্রেজেন্ট টেন্সই করতে হবে। তাহলে দি টিচার সেড দ্যাট, এখানে সাবজেক্টে কিন্তু তাই থাকবে উই থাকবে, দি টিচার উইশড, এখানে যেহেতু এটা মে মানে আমি অপটেটিভ সেন্টেন্সে যাব, তাহলে দি টিচার উইশড দ্যাট উই মে সেভ আওয়ার গুড আর্থ, দি টিচার উইশড দ্যাট উই মে সেভ আওয়ার গুড আর্থ, এরকম করে দিলে। এরপরে অ্যাক্টিভিটি 9-এ গেলাম, এগুলো ফাইন্ড ওয়ার্ডস ইন দি থার্ড সেকশন অফ দি টেক্সটের থার্ড সেকশনেই মানেগুলো রয়েছে, এগুলো খুঁজে বার করতে। এ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান্ড আনপ্লিজেন্ট অর ডিফিকাল্টি, মানে এটা কি প্রতিকার করা, অর্থাৎ প্রতিকারের ইংরেজি এখানে রয়েছে, দেখো তোমরা এই থার্ড সেকশনে সব পেয়ে যাবে। এই যে দেখো প্রতিকারের ইংরেজি রেমেডি, তাহলে আমরা আরামসে এই রেমেডিটা করে দিতে পারবো, রেমেডি, তাহলে এইটা 1 নম্বরে তোমরা করলে রেমেডি। আর 2 নম্বরে এ টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, বারবার আঘাত করা, মানে যে প্রথমেই রয়েছে দেখো যে পাউন্ড, এখানে তোমরা পেয়ে যাচ্ছ পাউন্ড, POUND, এইটি করলে। তারপরে এখানে আবার আছে দেখো এ প্লেস উইথ নো পিপিল ইন ইট, অর্থাৎ নিঃসঙ্গতা নির্জনতা, তাহলে এখানে দেখো এই যে সলিটিউড করে দিলাম, SOLITUDE সলিটিউড, SOLITUDE সলিটিউড। আর একটা শব্দ এখানে বলছে দেখো লেফট উইথ নো ওয়ার্ডস, অর্থাৎ মানে কোনো শব্দ না বলে থাকা, অর্থাৎ মানে কি স্পিচলেস, নির্বাক হয়ে যাওয়া, তাহলে এখানে স্পিচলেস শব্দটা আমরা ইউজ করলাম, অর্থাৎ এরকম প্রথমেরটাই করলে রেমেডি, তারপরে পাউন্ড, সলিটিউড, স্পিচলেস। এরপরে আমরা অ্যাক্টিভিটি এখানে 10-এতে যাব, এখানে বলছে রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, একটা কাল্পনিক সংলাপ বা কথোপকথন করতে হবে বিটুইন ইউর সেলফ অ্যান্ড এ ট্রি, একটা গাছ এবং তোমার মধ্যে, হুইচ ইউ হ্যাড প্ল্যান্টেড অ্যান্ড হুইচ হ্যাজ নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল, যে গাছটাকে তুমি লাগিয়েছো এবং যেটা এখন বৃদ্ধি পেয়ে সবুজ হয়ে গেছে, উঠেছে এবং অনেক বড় হয়ে উঠেছে, তাহলে সেটাকে তোমরা একটা কাল্পনিক, আমি তাহলে কাল্পনিক কনভারসেশন করতে হলে আমাকে প্রথমেই কিন্তু একটা হেডিংয়ের মতন দিয়ে রাখলাম, হেডিংটা দিবে, দিয়ে আন্ডারলাইন করবে যে এ কনভারসেশন বিটুইন দি ট্রি অ্যান্ড মাই সেলফ, গাছ এবং নিজের মধ্যে একটা কথোপকথন। এবার মাই সেলফ নিজেই প্রথমেই বলছে হ্যালো ফ্রেন্ড, বন্ধু, হাউ ডু ইউ ডু, অর্থাৎ কেমন আছো, তুই বলছে ভেরি নাইস, খুব ভালো, আই হ্যাভ নাও গ্রোন, আমি এখন বড় হয়ে উঠেছি, বড় মানে আমি এখন বৃদ্ধি পেয়ে সবুজ হয়ে উঠেছি, অ্যান্ড টল, এবং লম্বাও হয়ে গেছি, লুক অ্যাট মি ক্লোজলি, আমাকে ভালো করে দেখো, মাইসেলফ তখন আবার বলছে ইয়েস, হ্যাঁ, ইউ লুক ভেরি বিউটিফুল, হ্যাঁ সত্যি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, অ্যান্ড হেলদি, সবসময় চেষ্টা করবে যে এটা হচ্ছে আই হ্যাভ, মানে যখন ডায়লগ বা কথোপকথন করবে যতটা সম্ভব কি করবে বলো তো, না যতটা সম্ভব শর্ট ফর্ম ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে এরকমভাবে আমি শর্ট ফর্ম ইউজ, আই হ্যাভ নাও গ্রোন গ্রিন, এটা আই হ্যাভ, তাহলে তারপর দেখো ইয়েস ইউ লুক ভেরি বিউটিফুল অ্যান্ড হেলদি, তোমাকে খুব সুন্দর এবং স্বাস্থ্যবান দেখাচ্ছে, ইউ আর, এটা ইউ এর পরে অ্যাপোস্ট্রফি আর, এটা ভালো করে খেয়াল করে, ইউ এর পরে অ্যাপোস্ট্রফি আর, মানে পুরো হচ্ছে ইউ আর নাও ইভিন টলার দ্যান মি, তুমি এমনকি এখন আমার থেকেও লম্বা, এন আই অ্যাম, আয়ের পরে এটা অ্যাপোস্ট্রফি এম, মানে আই অ্যাম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ, ইউ প্ল্যান্টেড মি অ্যান্ড নার্সড মি উইথ গ্রেট কেয়ার, তুমি আমাকে লাগিয়েছিলে এবং আমাকে মহা যত্নে সেবা শুশ্রূষা করেছিলে,
মাই সেলফ অর্থাৎ নিজে আমি আবার বলছি কি না, ওয়ান ডে ইউ উইল বি, এটা ইউর পরে অ্যাপোস্ট্রফি, এতে ডবল এল, অর্থাৎ ইউ উইল বি ভেরি হেল্পফুল টু পিপল, একদিন তুমি লোকেদের কাছে খুব সাহায্যকারী হয়ে উঠবে। ইউ উইল গিভ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তুমি ফুল ফল দেবে, অ্যান্ড অলসো কুল শেড, এবং শীতল ছায়াও দেবে, টু দি পাসার্স বাই, সে পথিকদেরকে। বাট আই অ্যাম অ্যাফ্রেড, এটা আয়ের পর অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাম অ্যাফ্রেড সাম ফুলিশ পিপল মে কাট ইউ ডাউন ওয়ান ডে, কিছু বোকা লোক তোমাকে একদিন কেটে ফেলতে পারে। তখন ট্রিটা বলছে যে আই অ্যাম অলসো অ্যাফ্রেড, আমারও ভয় লাগছে, প্লিজ ডু সামথিং ফর মাই প্রোটেকশান, দয়া করে আমার জন্য কিছু করো। তখন আমি নিজে বলছি যে ডোন্ট ওরি, অর্থাৎ দুশ্চিন্তা করো না, আই মাস্ট কনভিন্স পিপল, আমি অবশ্যই লোকেদেরকে বোঝাবো, নট টু কাট ইউ ডাউন, তোমাকে যাতে না কেটে ফেলা হয়। তখন তুই বলছে থ্যাংক ইউ। এরকমভাবে ছোট্ট করে একটা কথোপকথন বা ডায়লগ তোমরা লিখতে পারবে। আচ্ছা, এবারে দেখো অ্যাক্টিভিটি 10B কি বলছে না, সাপোজ ইওর ফ্রেন্ড হু লিভস ইন এ হোস্টেল, ধরে নাও তোমার বন্ধু যে হোস্টেলে থাকে, সে ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সে তার বন্ধুবান্ধবী এবং পরিবারকে খুব মিস করছে। হি অর সি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড, তার খুব নিঃসঙ্গ বা এবং তার খুব দুঃখ হচ্ছে। রাইট এ লেটার ইন্সপায়ারিং হিম, একটা চিঠি লেখো তাকে প্রেরণা দিয়ে, টু কোপ উইথ হিজ অর হার প্রেজেন্ট সিচুয়েশান, তার বর্তমান অবস্থাটা যাতে মোকাবিলা করতে পারে, টু কোপ উইথ মানে মোকাবিলা করা। তাহলে এটাকে প্রাইভেট লেটার, এখানে লেটারের ভিডিও আছে পার্টিকুলার লেটার রাইটিংয়ে, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকছে, অতি অবশ্যই দেখবে লেটার রাইটিংয়ের ভিডিওটা। তাহলে প্রাইভেট লেটার মানে বন্ধুকে চিঠি লিখতে প্রথমে কী লিখবো না, নিজের ঠিকানাটা, অর্থাৎ যে লিখবে তার ঠিকানা। এটা আমি ঠিকানাগুলো সম্পূর্ণ নাম ঠিকানা সম্পূর্ণভাবে কাল্পনিক, এগুলো বাস্তবের অস্তিত্বে থাকতেও পারে নাও পারে, সম্পূর্ণভাবে কিন্তু কাল্পনিক ঠিকানা, এগুলো কাল্পনিক। তোমরা ঠিকানা লিখবে, যখন লিখবে তখন নিজেদের যেটা হবে সেটা প্রযোজ্য, যেটা হবে সেটা করবে। তাহলে এখানে দেখো ভিলযুক্ত পোস্ট অফিস জয়পুর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এবারে তারিখটা অবশ্যই দিবে, চিঠি লেখা মানে অবশ্যই তারিখ দিবে, ওই চিঠি লেখার ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো 5 নভেম্বর, NOV ফুল স্টপ মানে এটা সংক্ষেপে লিখেছি, দিয়ে কমা দিয়ে 2021। এবারে দেখো আমি একটা সংক্ষেপে, এটা সব কাল্পনিক বললাম, মাই ডিয়ার রাম, এটা যার যা বন্ধু বান্ধবী হবে তার নাম লিখবে, তবে যে নামে তাকে ডাকা হয়, অর্থাৎ তার সেই ফার্স্ট নেমটা লিখবে, যে নামতে তাকে ডাকা হচ্ছে। যেমন হয়তো রামকুমার মণ্ডল, তাহলে আমি তাকে রাম নামেই সাধারণত ডাকা হচ্ছে। তাহলে এখানে মাই ডিয়ার রাম করলাম। ইওর সুইট লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, তোমার মিষ্টি চিঠি সবেমাত্র পেয়েছি, জাস্ট টু হ্যান্ড। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি, দ্যাট ইউ আর ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড ইন ইউর হোস্টেল, তুমি খুব নিঃসঙ্গ বা একাকী এবং দুঃখ অনুভব করছো তোমার হোস্টেলেতে। ইউ আর অলসো মিসিং ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভেরি মাচ, তুমি তোমার বন্ধুবান্ধবী এবং তোমার পরিবারকে খুব বেশি মিস করছো বা খুব বেশি দেখতে পাচ্ছ না। বাট ইটস নট রাইট ফর ইউ, কিন্তু এটা তোমার জন্য ঠিক নয়, ইটস নট রাইট ফর ইউ। ইউ হ্যাভ গন দেয়ার টু স্টাডি ওয়েল, তুমি তো সেখানে গেছো ভালোভাবে পড়াশোনা করার জন্য, ইউ হ্যাভ গন দেয়ার টু স্টাডি ওয়েল, সেখানে তুমি ভালোভাবে পড়াশোনা করার জন্য গেছো। বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ ফার্স্ট, প্রথমে তোমার পড়াশোনায় খুব মন দাও, অর্থাৎ তোমার পড়াশোনার প্রতি তুমি প্রথমে মন দাও। থিঙ্ক অফ ইওর কেরিয়ার, তোমার নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে ভাবো, কেরিয়ার মানে হচ্ছে পেশাগত জীবনকে বলে কেরিয়ার, তাহলে তোমার এই পেশাগত ভবিষ্যতের যে পেশাগত জীবন সেটা নিয়ে ভাবো। দেয়ার ইউ মে গেট ট্রু ফ্রেন্ড, সেখানেও তুমি সত্যিকারের বন্ধু পেতে পারো। শেয়ার ইওর ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স উইথ দেম, তাদের সঙ্গে তোমার মতের বিনিময় করো। আই থিঙ্ক ইউ উইল সুন ওভারকাম ইওর লোনলিনেস, আমার মনে হচ্ছে তুমি শীঘ্রই তোমার এই নিঃসঙ্গতা তুমি ওভারকাম করতে পারবে বা জয় করতে পারবে। অ্যাট লেজিউর, অবসর সময়ে ইউ মে লিসিন টু সংস অ্যান্ড রিড স্টোরি বুকস, অবসর সময়ে তুমি গান শুনতে পারো বা গল্প বই পড়তে পারো। ডু এক্সারসাইজেস রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করবে, বিকজ কারণ এ হেলদি মাইন্ড রিসাইডস ইন এ হেলদি বডি, কারণ একটা স্বাস্থ্যকর মন একটা স্বাস্থ্যকর শরীরেই বসবাস করে। থিঙ্ক পজিটিভলি, একদম সম্পূর্ণভাবে পজিটিভলি চিন্তাভাবনা করবে। অ্যান্ড ডু ইওর বেস্ট, এবং তোমার যথাসাধ্য চেষ্টা করবে টু গেট সাকসেস, সাফল্য পেতে। নো মোর টুডে, আজ আর নয়। রাইট টু মি সুন, আমাকে শীঘ্রই লিখো। অ্যান্ড সে দ্যাট ইউ আর ওকে, এবং বলো যে তুমি ওকে বা তুমি ঠিক আছো। উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, দিয়ে কমা দিলে ইওর লাভিং ফ্রেন্ড এই কথাটা লিখবে, বা ইওর সেভার এই কথাটা লিখতে হবে, দিয়ে কমা দিবে অবশ্যই, দিয়ে তোমারও
যে নামটা প্রথম নাম যে নামে ডাকা হয় সেই নামটা লিখলে, এবং এখানে কিন্তু কোনো পাংচুয়েশন দেবে না। এবার এইখানে দেবে যেটা, সেটা হচ্ছে ঠিক এরকম বক্স কেটে, যেহেতু এটা খাতায় লেখা হচ্ছে তাহলে বক্স কেটে এরকম কর্নের মধ্যে স্ট্যাম্প আমি যেমনভাবে লিখে দিয়েছি। এবারে বন্ধুর পুরো ঠিকানা, যেমন এখানে বন্ধু হোস্টেলে থাকে সেই হিসাবে আমি একটা সম্পূর্ণ কাল্পনিক ঠিকানা একটা দিয়েছি। রামকুমার মণ্ডল, রুম নম্বর 14, নেতাজি হোস্টেল, রামানন্দ কলেজ, দিয়ে আরামবাগ, হুগলি। এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক ঠিকানা। যাই হোক, তোমাদের পুরো লেসনটা সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিলাম এবং টেক্সটটা তোমাদেরকে পড়ালাম। আশা করে তোমরা ভালোই বুঝতে পেরেছো। যদি এখনও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। যাই হোক, তোমরা যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।